আচ্ছা, একটা চরম পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা যাক। এমন এক অবস্থা যেখানে দুটো পথই ভয়ঙ্কর, কিন্তু একটা বেছে নিতেই হবে। আজ আমরা ঠিক এই বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করব, ঝুঁকি নেওয়ার শিল্প নিয়ে। আর এই যাত্রায় আমাদের গাইড হবে ডুবুরি এবং ডাক্তার রিচার্ড হ্যারিসের লেখা দি আর্ট অফ রিস্ক বইটি। ঠিক। আর এই আলোচনাটা আমরা শুরু করব এমন একটা ঘটনা দিয়ে যা আজও সারা বিশ্বের মানুষের মনে গেঁথে আছে। থাইল্যান্ডের সেই গুহার ঘটনাটা, তাই না? হ্যাঁ, সেই কিশোর ফুটবল দলকে উদ্ধারের শ্বাসরুদ্ধকর অভিযান। ডাক্তার হ্যারিস নিজে ছিলেন সেই অভিযানের একেবারে কেন্দ্রে। আমাদের আজকের আলোচনা উদ্দেশ্য হল এইসব চরম ঝুঁকি গ্রহণকারীদের জীবন থেকে কিছু শিক্ষা নেওয়া। তারা কিভাবে ভয়কে দেখেন, কিভাবে অসম্ভবকে সম্ভব করেন। আর সবচেয়ে বড় কথা, তাদের এই অভিজ্ঞতা থেকে আমাদের দৈনন্দিন জীবনের জন্য কি শিক্ষা আছে। চলুন তাহলে শুরু করা যাক থাইল্যান্ডের সেই গুহার অন্ধকার দিয়ে। গল্পটা শুরু হয়েছিল বেশ সাদামাটাভাবেই। কিশোর ফুটবলারদের একটা দল তাদের কোচের সাথে থাইল্যান্ডের থাম লুয়াং গুহা দেখতে গিয়েছিল। হ্যাঁ, ঘুরতে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে প্রবল বর্ষার কারণে গুহার ভেতরে পানি ঢুকে যায় আর তাদের বের হওয়ার পথটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। দিন গড়িয়ে সপ্তাহ পার হয়ে যাচ্ছিল, তাদের খুঁজে পাওয়ার আশা তো প্রায় সবাই ছেড়েই দিয়েছিল। একদম। এমনকি বিশ্বের সেরা গুহা ডুবুরিরাও সেই ঘোলা, স্রোতযুক্ত আর সংকীর্ণ পানির পথ পাড়ি দিতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন। পরিস্থিতিটা ছিল ভয়ঙ্কর। আর ঠিক এখানেই একটা প্রায় অবিশ্বাস্য আর ভয়ঙ্কর প্রস্তাব আসে। কিরকম? প্রস্তাবটা ছিল বাচ্চাদের একরকম অজ্ঞান করে, অর্থাৎ সিডেট করে, পানির নিচ দিয়ে ডুবিয়ে বের করে আনা। 1 মিনিট, অজ্ঞান করে পানির নিচ দিয়ে? হ্যাঁ, ডক্টর হ্যারিস, যিনি একজন অ্যানেস্থিজিওলজিস্ট এবং বিশ্বের অন্যতম সেরা গুহা ডুবুরি, তিনি প্রথমেই প্রস্তাবটা শুনেই নাকচ করে দেন। সেটাই তো স্বাভাবিক। তিনি তার ডায়েরিতে লিখেছিলেন, সিডেশন কোনো বিকল্প হতে পারে না। এটা তো ভাবতেই ভয় লাগছে। একটা সুস্থ সবল প্রশিক্ষিত ডুবুরির জন্যেই কাজটা কঠিন, আর সেখানে একটা অজ্ঞান বাচ্চা। ঠিক তাই। মাস্ক খুলে যেতে পারে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, যে কোনো কিছুই তো হতে পারে। একদম। ঝুঁকিটা অনুভব। হ্যারিস জানতেন এমন অবস্থায় একটি শিশুর মৃত্যু ঘটার আশঙ্কা প্রবল। কিন্তু অন্যদিকে কি ছিল? গুহার ভেতরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে আসছিল। খাবার নেই, দিনের পর দিন অন্ধকারে আটকে থাকা। অর্থাৎ কিছু না করার মানে ছিল নিশ্চিত মৃত্যু। ঠিক। এখানেই তো সেই চরম সিদ্ধান্তের মুহূর্তটা চলে আসে। একদিকে প্রায় নিশ্চিত মৃত্যু, আর অন্যদিকে ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে তাদের বাঁচানোর একটা খুব ক্ষীণ আশা। একদম। আর এই কঠিন সময়ে হ্যারিস তার বাবার কথা ভাবছিলেন। তার বাবাও একজন সার্জন ছিলেন। আচ্ছা। তিনি হ্যারিসকে শিখিয়েছিলেন মানুষকে সবসময় উদারতার চোখে দেখতে, তাদের সেরাটা আশা করতে। এই স্মৃতিটাই তাকে শক্তি জুগিয়েছিল। শেষ পর্যন্ত সব বিকল্প খতিয়ে দেখার পর হ্যারিস এবং তার দল সেই অসম্ভব ঝুঁকিটা নিতেই রাজি হন। এটাকেই বলে ক্যালকুলেটেড রিস্ক বা গণনাকৃত ঝুঁকি। ঠিক। আর তার ফল আমরা সবাই জানি। কয়েকদিনের রুদ্ধশ্বাস এক অভিযানের পর একে একে প্রতিটা ছেলেকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। হ্যাঁ। এই ঘটনাটা ঝুঁকি নেওয়ার বিষয়ে আমাদের ধারণাই পাল্টে দেয়। এটা দেখায় যে সঠিক পরিকল্পনা আর সাহসের সাথে অসম্ভবকেও সম্ভব করা যায়। থাই গুহার ঘটনাটা তো ছিল একরকম বাধ্য হয়ে ঝুঁকি নেওয়া, জীবন বাঁচানোর জন্য। কিন্তু বইটাতে এমন কিছু মানুষের কথাও আছে যারা ইচ্ছে করে, স্বেচ্ছায়, স্বেচ্ছায় নিজেদের বিপদের মুখে ঠেলে দেন। তারা যেন নিজেদের ক্ষমতার সীমানাটা কত দূর সেটাই পরীক্ষা করে দেখতে চান। অ্যালেক্স হনল্ডের গল্পটা তো আমার কাছে অবিশ্বাস্য মনে হয়। হ্যাঁ, পর্বতারোহী অ্যালেক্স হনল্ড। অনেকেই তাকে ফ্রি সোলো তথ্যচিত্রের জন্য চেনেন। হ্যাঁ, ফ্রি সোলো। তিনি কোনো দড়ি বা নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই আমেরিকার প্রায় ৩,০০০ ফুট উঁচু খাড়া পাহাড় এল ক্যাপিটান আরোহণ করেছিলেন। ভাবা যায়? একটা সামান্য ভুলের অর্থ যেখানে নিশ্চিত মৃত্যু, এটা তো সাহসের থেকেও বেশি কিছু মনে হয়। এটা কি নিছক পাগলামি নয়? এখানেই হনল্ডের দর্শনটা খুব আকর্ষণীয়। তিনি ঝুঁকি বা রিস্ক এবং বিপদ বা ডেঞ্জার এর মধ্যে একটা স্পষ্ট পার্থক্য করেন। কিরকম? তার মতে দড়ি ছাড়া এল ক্যাপিটান আরোহণ করাটা নিঃসন্দেহে বিপজ্জনক,
কিন্তু তিনি যেভাবে প্রস্তুতি নিয়েছিলেন তাতে তার জন্য ব্যক্তিগত ঝুঁকিটা ছিল অনেক কম। ব্যাপারটা একটু বুঝিয়ে বললে ভালো হয়। হনল্ডের একটা বিখ্যাত উক্তি আছে, আমি আমার স্বাচ্ছন্দ্যের সীমানাটা ততক্ষণ পর্যন্ত বাড়াতে থাকি যতক্ষণ না বিষয়টা আর ভীতিকর মনে হয়। বাহ! তিনি এই আরোহণের জন্য বছরের পর বছর ধরে প্রস্তুতি নিয়েছেন। হাজার হাজার ঘণ্টা ধরে তিনি ওই পাহাড়ের প্রতিটি খাজ, প্রতিটি পদক্ষেপ মুখস্থ করেছেন। তার মানে যখন তিনি অবশেষে সেই আরোহণ শুরু করেন, ছিল শুধু একাগ্রতা আর নিখুঁত পারফরমেন্স। মানে হাজার হাজার ঘন্টার প্রস্তুতি। এটা অনেকটা একজন নৃত্যশিল্পীর মতো, যে বছরের পর বছর ধরে একটা পারফরমেন্সের জন্য নিজেকে তৈরি করে, ঠিক ধরেছেন। যাতে মঞ্চে উঠে তার আর কোনো ভয় না থাকে। একদম। এই প্রস্তুতির ধারণাটাই আমাদের আরেকজন আশ্চর্য মানুষের কাছে নিয়ে যায়, চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন। টাইটানিক বা অ্যাভাটারের পরিচালক। হ্যাঁ, কিন্তু তার আরেকটা পরিচয় হল তিনি একজন নিবেদিত প্রাণ সমুদ্র অভিযাত্রী। হ্যাঁ, তিনি তো বিশ্বের গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চে একাই ডুব দিয়েছিলেন। এটাও তো কম ঝুঁকিপূর্ণ ছিল না। একেবারেই না। ওই গভীরতায় পানির চাপ এতটাই বেশি যে একটা ছোট্ট ত্রুটিও তার সাবমার্সিবলকে একটা কোকের ক্যানের মতো দুমড়ে মুছে দিতে পারত। ভয়ঙ্কর। কিন্তু ক্যামেরনের ঝুঁকি ব্যবস্থাপনার পদ্ধতি হল পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা আর নিখুঁত কারিগরি জ্ঞান। মানে মেটিকুলাস ইঞ্জিনিয়ারিং। ঠিক। তিনি তার সাবমার্সিবল তৈরির প্রতিটি পর্যায়ে নিজে যুক্ত ছিলেন। তিনি বিশ্বাস করেন যে সব ঝুঁকি হয়তো দূর করা যায় না, কিন্তু সঠিক প্রস্তুতির মাধ্যমে অপ্রত্যাশিত বিপদ মোকাবিলা করার ক্ষমতা অর্জন করা যায়। তার মানে হনল্ড বা ক্যামেরন কেউই আসলে বেপরোয়া নন। না, একদমই না। বরং তারা চরম প্রস্তুতিবাদী। তাদের কাছে ঝুঁকিটা একটা শিল্প, যা গভীর জ্ঞান, অনুশীলন আর মানসিক শক্তি দিয়ে আয়ত্ত করতে হয়। ঠিক। তারা ভয়কে অস্বীকার করেন না, বরং ভয়কে জয় করার জন্য নিজেদের প্রস্তুত করেন। ভয়টাই তাদের চালিকা শক্তি। কিন্তু এত প্রস্তুতির পরেও তো সবকিছু ভুল হতে পারে, তাই না? অবশ্যই। ঝুঁকি নিলে ব্যর্থতার আশঙ্কা তো থাকেই, আর যখন ব্যর্থতা আসে তখন তার পরিণামও তো মারাত্মক হতে পারে। অবশ্যই। আর এখানেই সহনশীলতা বা রেজিলিয়েন্সের প্রশ্নটা আসে। বইটিতে বিগ ওয়েভ সার্ফার মায়া গেবেরার গল্প বলা হয়েছে। হ্যাঁ, পর্তুগালের নাজারেতে। ঠিক। সার্ফিং করার সময় মায়া এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। একটা বিশাল ঢেউ তাকে পানির নিচে আছড়ে ফেলে। আমি ঘটনাটা সম্পর্কে পড়েছি। তিনি তো প্রায় মারা গিয়েছিলেন। হ্যাঁ, তিনি প্রায় 9 মিনিট পানির নিচে আটকে ছিলেন। তাকে যখন উদ্ধার করা হয় তখন তার জ্ঞান ছিল না। সিপিআর দিয়ে তাকে ফিরিয়ে আনতে হয়েছিল। ভাবা যায়। তিনি আক্ষরিক অর্থে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। তার সেরে ওঠার পথটা ছিল দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক। শুধু শারীরিক নয়, মানসিক আঘাতটাও ছিল প্রচণ্ড। 9 মিনিট পানির নিচে এই ধরনের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে কেউ যে বেঁচে ফিরতে পারে, এটাই তো অনেক বড় ব্যাপার। আবার সার্ফিং করার কথা তো ভাবাই যায় না। ঠিক তাই। কিন্তু আরও অবাক করার মতো বিষয় হল এরপর তিনি কি করেছিলেন। দুর্ঘটনার 5 বছর পর মায়া সেই একই জায়গা নাজারেতে ফিরে আসেন এবং সেখানেই তিনি তার জীবনের সবচেয়ে বড় ঢেউটি সার্ফ করে বিশ্ব রেকর্ড করেন। অবিশ্বাস্য! কিভাবে সম্ভব এটা? এই প্রত্যাবর্তনের পর তিনি তার দুর্ঘটনা সম্পর্কে একটা অদ্ভুত কথা বলেন। তিনি বলেন, ওই দুর্ঘটনাটা আমার জীবনে ঘটায় একটা দারুণ ব্যাপার ছিল। দারুণ ব্যাপার? হ্যাঁ, তার কাছে ওই দুর্ঘটনাটি ছিল একটা শিক্ষা, যা তাকে জীবনকে নতুনভাবে দেখতে শিখিয়েছে এবং তাকে আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। এই একই রকম একটা অবিশ্বাস্য মানসিক শক্তির পরিচয় আমরা আরেকজনের গল্পেও পাই। অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর স্নাইপার হেথ জেমিসন। হ্যাঁ, 2011 সালে আফগানিস্তানে একটি অপারেশনের সময় তার গলায় একটি AK-47-এর গুলি লাগে। তিনি সেই মুহূর্তটার বর্ণনা দেন এভাবে, এটি আমার জীবনের সবচেয়ে খারাপ দিন ছিল, কিন্তু এটি আমার জীবনের সেরা দিনও ছিল। সবচেয়ে খারাপ আর সবচেয়ে সেরা দিন একই সাথে? এটা কিভাবে সম্ভব? কারণ ওই আঘাত তাকে শিখিয়েছে জীবনকে কতটা প্রশংসা করতে হয়। গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার সত্ত্বেও তিনি সুস্থ হওয়ার পর দক্ষিণ মেরু অভিযান করেন। তাই নাকি? এবং পরে একজন হেলিকপ্টার প্রশিক্ষক হন। তিনি তার আঘাতকে জীবনের শেষ হিসাবে দেখেননি, বরং একটা নতুন শুরু হিসাবে দেখেছেন। এই দুটো গল্পই তো অসাধারণ। এটা যেন প্রমাণ করে যে মানুষ যতটা আঘাত সহ্য করতে পারে, তার থেকেও বেশি শক্তি তার ভেতরে লুকিয়ে থাকে। মনোবিজ্ঞানে এর একটা নাম আছে। একে বলা হয় পোস্ট ট্রমাটিক গ্রোথ। পোস্ট ট্রমাটিক গ্রোথ বা আঘাত পরবর্তী বৃদ্ধি। মানে
একটা ভয়ঙ্কর মানসিক বা শারীরিক আঘাত পাওয়ার পর মানুষ শুধু সেই ধাক্কাটা সামলেই ওঠে না, বরং আগের চেয়েও বেশি শক্তিশালী এবং স্থিতিস্থাপক হয়ে ওঠে। তাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। মায়া এবং হিত দুজনেই তাদের জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তকে রূপান্তর করে আলোতে পরিণত করেছেন। ঠিক। এই সব গল্প শোনার পর আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, কেন মানুষ এমন করে? দড়ি ছাড়া পাহাড় বা বিশাল ঢেউয়ের উপর সার্ফিং করা, এর পেছনে কি শুধুই অ্যাড্রেনালিনের নেশা, নাকি আরও গভীর কিছু আছে? এটা একটা খুব মৌলিক প্রশ্ন। কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিল ভন হিপেলের মতে এর পেছনে একটা গভীর বিবর্তনীয় কারণ রয়েছে। বিবর্তনীয়? হ্যাঁ, প্রায় ৬০ লক্ষ বছর আগে যখন আমাদের পূর্বপুরুষরা আফ্রিকার ঘন জঙ্গল থেকে বেরিয়ে খোলা সাভানায় চলে আসে, তখন তাদের টিকে থাকার পদ্ধতিটাই পুরোপুরি বদলে যায়। জঙ্গলে তো গাছে গাছে আশ্রয় ছিল, ফলমূল ছিল, কিন্তু খোলা সাভানায় তো বিপদ অনেক বেশি, তাই না? ঠিক তাই। সাভানার মতো খোলা জায়গায় টিকে থাকার জন্য তাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে হতো, দলবদ্ধভাবে শিকার করতে হতো এবং নতুন এলাকা আবিষ্কার করতে হতো। অর্থাৎ তাদের ঝুঁকি নিতে শিখতে হয়েছিল। একদম। যারা বুদ্ধি খাটিয়ে ঝুঁকি নিতে পারদর্শী ছিল, তারাই টিকে থাকতে এবং বংশবৃদ্ধি করতে বেশি সফল হয়েছিল। এই ঝুঁকি নেবার প্রবণতাটা একরকম আমাদের ডিএনএর মধ্যেই গেঁথে গেছে। আর শারীরবৃত্তীয় একটা ব্যাখ্যাও তো আছে, তাই না? ঝুঁকি নেওয়ার সময় আমাদের শরীরে যে অ্যাড্রিনালিন আর এন্ডরফিন নিঃসৃত হয়। হ্যাঁ, সেটাও একটা কারণ। সেটা এক ধরনের তীব্র আনন্দের অনুভূতি তৈরি করে। তবে মজার বিষয় হল, হ্যারিস তার বইতে উল্লেখ করেছেন যে আধুনিক সমাজ ক্রমশ ঝুঁকি বিমুখ হয়ে উঠছে। এটা তো ঠিক। আমাদের জীবনযাত্রা আগের চেয়ে অনেক বেশি নিরাপদ এবং নিয়ন্ত্রিত। বিশেষ করে শহর জীবনে আমরা বাচ্চাদের খেলার মাঠ থেকে শুরু করে সবকিছুতেই অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করি। ঠিক, সব বিপদ থেকে তাদের দূরে রাখতে চাই। আর এই অতি নিয়ন্ত্রিত পরিবেশের একটা নেতিবাচক দিকও আছে। এর ফলে ব্যক্তিগত বিকাশের সুযোগ সীমিত হয়ে যাচ্ছে। কারণ নিয়ন্ত্রিত ঝুঁকির সম্মুখীন হওয়া এবং ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া নিজেকে আরও শক্তিশালী আর আত্মবিশ্বাসী করে তোলার একটা অপরিহার্য অংশ। তার মানে আমরা হয়তো নিরাপত্তা নিশ্চিত করছি, কিন্তু এর বিনিময়ে সহনশীলতা এবং সমস্যার সমাধানের ক্ষমতা অর্জনের সুযোগ হারাচ্ছি। অনেকটা সেরকমই। তাহলে পুরো আলোচনা থেকে যেটা বোঝা যাচ্ছে, ঝুঁকি মানে কিন্তু বেপরোয়া হওয়া নয়। না, কখনোই না। রিচার্ড হ্যারিসের বই এবং এই অভিযাত্রীদের জীবন আমাদের শেখায় যে ঝুঁকি নেওয়ার শিল্পের মূল ভিত্তি হল মেটিকিউলাস প্রস্তুতি, গভীর জ্ঞান, মানসিক শক্তি এবং চরম সহনশীলতা। একদম। অ্যালেক্স হনোল্ডের মতো দড়ি ছাড়া পাহাড়ে চড়া বা মায়া গ্যাবেরার মতো বিশাল ঢেউয়ের মোকাবেলা করা হয়তো আমাদের দৈনন্দিন জীবনের অংশ নয়, কিন্তু তাদের মানসিকতা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। ভাবুন তো, অ্যালেক্স হনোল্ডের প্রস্তুতির সঙ্গে একজন সার্জনের অস্ত্রোপচারের প্রস্তুতির কি কোনো মিল নেই? ওহ, দারুণ একটা তুলনা। অথবা জেমস ক্যামেরনের খুঁটিনাটি দেখার সঙ্গে একজন প্রজেক্ট ম্যানেজারের রিস্ক অ্যাসেসমেন্টের? বিষয়টা তো একই, নিজেদের স্বাচ্ছন্দ্যের সীমানা থেকে একটু বেরিয়ে আসা। হ্যাঁ, ভয়কে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নেওয়া এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার উঠে দাঁড়ানোর ধারণাগুলো আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনেও একইভাবে প্রযোজ্য। ঠিক। সেটা নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করা হোক, একটা কঠিন প্রজেক্ট হাতে নেওয়া হোক, বা জনসম্মুখে কথা বলার ভয় কাটানো হোক। এই আলোচনা শেষ করার আগে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। বলুন। এমন একটা পৃথিবীতে যেখানে আমরা ক্রমশ সব ধরনের ঝুঁকি দূর করার চেষ্টা করছি, যেখানে আরাম এবং নিরাপত্তা সবচেয়ে বড় অগ্রাধিকার, সেখানে কি আমরা অজান্তেই মূল্যবান কিছু হারাচ্ছি? আর কিভাবে আমরা আমাদের জীবনে অর্থপূর্ণ চ্যালেঞ্জগুলো সচেতনভাবে ফিরিয়ে আনতে পারি, যা আমাদের শুধু বাঁচিয়েই রাখবে না, বরং বেড়ে উঠতেও সাহায্য করবে?